প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নচিত্র 2024 সালে, সেখানে স্কুল নম্বর 8, এই 8 নম্বর স্কুলে আমাদের তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, সেখানে পেজ নম্বর দেখো 304। এখানে যে প্রশ্নগুলো আছে গ্রুপ এ, বি এবং সি এর মধ্যে, অর্থাৎ এমসিকিউ, এসকিউ টাইপসের প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নোত্তরগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। আর চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের পরবর্তী স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো পাওয়ার জন্য। তো দেখো 8 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে, দেখো গ্রুপ এর মধ্যে আমাদের এখানে টোটাল 13টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে 13 নম্বর। প্রথম দেখো একের দাগে কী বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে অণু পরমাণুর ব্যাস নির্ণয়ে ব্যবহৃত সুবিধাজনক এককটি হলো, এখানে পারসেক, অ্যাংস্ট্রম, মিটার এবং আলোকবর্ষ। সেটা হবে কি অপশান বি, অর্থাৎ অ্যাংস্ট্রম। তারপরে প্রশ্ন আছে কোনো বস্তুর ভিটি লেখচিত্রে নতি নির্দেশ করে গতি, ত্বরণ, দূরত্ব নাকি সরণ। সেটা হবে অপশান বি, অর্থাৎ ত্বরণ। এর পরের প্রশ্ন আছে কি আদর্শ প্রবাহীর যে ধর্ম থাকে না তা হলো, আদর্শ প্রবাহীর যে ধর্ম থাকে না তা হলো সান্দ্রতা। এরপরের প্রশ্ন কি বলা আছে দেখো, পদার্থ যেটিতে অণুর সংখ্যা বেশি সেটি হলো, পদার্থ যেটিতে অণুর সংখ্যা বেশি সেটি হলো কি 17 গ্রাম NH3। এরপরে আছে প্রশ্ন যে পরমাণুতে নিউট্রন থাকে না তা হলো, যে পরমাণুতে নিউট্রন থাকে না তা হলো সাধারণ হাইড্রোজেন। এরপরে প্রশ্ন প্রকৃত দ্রবণ A, কোলয়েড দ্রবণ B ও প্রলম্বনের সেটা হলো C। এদের মধ্যে কোনটির কণাগুলির আকার বৃদ্ধির ক্রম হলো, এটা হবে কি আমাদের প্রথমে সব থেকে বড় হবে C, তারপরে B, তারপরে দেখো A। তাহলে A সব থেকে ছোটো, তারপর থেকে বড় B এবং B এর থেকে বড় C। এরপরের প্রশ্ন কি বলা আছে দেখো, এখানে বলা হয়েছে আলমিক অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে ক্ষার, অ্যাসিড, লবণ ও H2 গ্যাস। অপশান বি, অর্থাৎ অ্যাসিড উৎপন্ন করে। এরপরের প্রশ্ন বলা আছে দেখো সালফিউরিক অ্যাসিড দ্বিক্ষারীয়, একক্ষারীয়, ত্রিক্ষারীয় নাকি মৃদু ক্ষারীয়। এটা হবে দ্বিক্ষারীয়। অপশান 9 দাগের প্রশ্ন বলা আছে বিওজি ফানেল ব্যবহার করে পৃথক করা সম্ভব নয়, বিওজি ফানেল ব্যবহার করে পৃথক করা সম্ভব নয়, সেটা হবে কি জল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণকে। এরপরের প্রশ্ন কি বলা আছে দেখো 10 দাগের প্রশ্ন নকনি সিনড্রোম রোগ হয়, এখানে হবে ফ্লুরাইড দূষণের প্রভাবে। এরপরের প্রশ্ন কি বলা আছে কার্যের মাত্রীয় সংকেত হলো এখানে হবে ml² T⁻², অপশান বি। এরপরে প্রশ্ন 420 জুল কার্য তাপে রূপান্তরিত হলে উৎপন্ন তাপ কত হবে, 420 জুল কার্য তাপে রূপান্তরিত হলে উৎপন্ন তাপ কত হবে, সেটা এখানে হবে কত 100 ক্যালোরি। এরপরে প্রশ্ন আছে দ্বিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও উৎসের ন্যূনতম দূরত্ব হবে, এখানে হবে 16.5 মিটার। তাহলে এই প্রশ্নগুলো এখানে হয়ে গেল। তারপরের যে প্রশ্ন আছে দেখো গ্রুপ বি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখানে কি বলা হয়েছে গ্রুপ বিতে, সেখানে বলা হয়েছে তো দেখো আমি তোমাদেরকে একবার এই অঙ্কটা একবার দেখিয়ে দিই যে এখানে যে প্রশ্নটা ছিল এই 12 দাগের প্রশ্নটা, যে 420 জুল কার্য তাপে রূপান্তরিত হলে উৎপন্ন তাপ কত হবে। তো আমরা কি জানি 4.2 জুল সমান 1 ক্যালোরি, 4.2 জুল সমান 1 ক্যালোরি। তাহলে দেখো এবার আমি যদি এটা এদিকেও 100 দিয়ে গুণ করি, তাহলে 100 দিয়ে গুণ করা মানে কি হবে 4.2 ইন্টু 100 দিয়ে গুণ করলাম 100 জুল, এবং এদিকে কত আসবে এই একের সাথে এদিকে আমরা 100 দিয়ে গুণ করলে এত ক্যালোরি। তো এটা আমরা গুণ করলাম, দুই দিকে আমরা 100 দিয়ে গুণ করলাম, তাহলে পরের লাইন কি লিখতে পারি 4.2। তাহলে দেখো কত আসবে আমাদের, এর সাথে 100 দিয়ে গুণ করলে দুঘর পরে সরে যাবে পয়েন্টটা, তাহলে 420 আসবে। তাহলে 420 জুল সমান কত হবে 100 ক্যালোরি। তো এভাবেই তোমাদের এটা 100 হবে। এরপরের প্রশ্ন কি বলা আছে দেখো গ্রুপ বি এর মধ্যে 2 দাগের প্রশ্ন পরম উষ্ণতার কোন মানে জলের ঘনত্ব সর্বাধিক, সেটা হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, যে এটা হচ্ছে জলের ঘনত্ব সর্বাধিক 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা লিখলে হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লিখলেই হবে জলের ঘনত্ব সর্বাধিক। অথবা দিয়ে প্রশ্ন ছিল এমন একটি ভৌতরাশির নাম লেখো যেটির মাত্রা নেই অথচ একক আছে, সেটা হচ্ছে কোন। এটি একটি ভৌতরাশি যার কোনো মাত্রা নেই, তবে এর একক আছে যা রেডিয়ান বা ডিগ্রি। 2 দাগের প্রশ্ন ছিল ইউ প্রাথমিক বেগে থাকা কোনো বস্তুকণা সমবন্ধনে টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে। তো সেটা তোমরা এভাবে করবে যে যদি বস্তুকণা সমবন্ধন অবস্থায় থাকে তবে বস্তুকণা টি সময় যে দূরত্ব সেটাকে এস যদি ধরা হয় অতিক্রম করবে তার সমীকরণ থেকে নির্ণয় করা যায়। S = U + ½ AT²
এখান থেকে আমরা পাবো যেখানে ইউ হলো প্রাথমিক বেগ, এ হলো ত্বরণ এবং টি হলো সময়। এরপরে দেখো 3 দাগের প্রশ্ন কী ছিল, স্প্রিং এর বল ধ্রুবক স্প্রিং এর কোন ধর্ম পরিমাপ করে? স্প্রিং এর বল ধ্রুবককে স্প্রিং এর কতটা সহজে বা কঠিনভাবে বাঁকানো যায় বা সেটা তা পরিমাপ করে, অর্থাৎ স্প্রিং এর স্থিতিস্থাপকতাকে পরিমাপ করে। অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানেই, পূর্ণ নমনীয় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত? এখানে ছিল কি যে পূর্ণ নমনীয় বস্তুর স্থিতিস্থাপকতা কত, সেটা হচ্ছে দেখো এখানে পূর্ণ নমনীয় বস্তুর ইয়ং গুণাঙ্ক সেটা হচ্ছে 0, কারণ ইয়ং গুণাঙ্ক কোনো বস্তুর স্থিতিস্থাপকতার মাত্রা নির্দেশ করে। পূর্ণ নমনীয় বস্তু কোনো বল প্রয়োগ করলেই আকার পরিবর্তন করে এবং আগের অবস্থায় ফিরে যায় না, অর্থাৎ এর স্থিতিস্থাপকতা 0। এর পরের প্রশ্ন ছিল কি দেখো, ওজন বাক্সে বাটখারাগুলো ভরের অনুপাত কত? ওজন বাক্সে বাটখারাগুলোর ভরের অনুপাত হচ্ছে কত? লিখবে যে সাধারণত ওজন বাক্সে বাটখারাগুলি ভরের অনুপাত, এটা লিখবে, এটা তোমরা লিখবে 5:2:2:1, যা নির্ভুল ওজন পরিমাপের জন্য ব্যবহৃত হয়। তাহলে এটা তোমরা লিখবে 5:2:2:1। এরপরে দেখো 5 দাগের যে প্রশ্নটা ছিল, সিজিএস পদ্ধতির রৈখিক ভরবেগের একক কি? সিজিএস পদ্ধতির রৈখিক ভরবেগের একক হলো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই প্রশ্ন উত্তর এখানে হয়ে গেল এগুলো। এর পরের যে প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন কি বলা হয়েছে, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে কি বলা হয়েছে দেখো, দুটি আইসোবারের ড্যাশ সংখ্যা সমান হয়, দুটি আইসোবারের ভর সংখ্যা, আচ্ছা দুটি আইসোবারের ভর সংখ্যা সমান হয়। এরপরে 5 গ্রাম লবণ 50 মিলিলিটার বা 50 ml জলে দ্রবীভূত থাকলে ওই দ্রবণের শক্তিমাত্রা হবে কত? তো শক্তিমাত্রা কি করে তোমরা বার করবে সেটা দেখো, এই যে বিয়ের দাগের যে প্রশ্ন ছিল সেটা আমরা এখানে করে দিয়েছি। দেখো তো দ্রাব্য পদার্থ লবণ সেটা 5 গ্রাম, দ্রাবণের আয়তন 50 মিলিলিটার। শক্তিমাত্রা বার করার নিয়ম হচ্ছে দ্রাব্য পদার্থের পরিমাণ বাই দ্রাবণের আয়তন ইন্টু 100%। তো সেখানে 5 গ্রাম হচ্ছে দ্রাব্য পদার্থ আর দ্রাবণের আয়তন সেটা হচ্ছে 50 মিলিলিটার, তো সেটা ইন্টু 100%, সেটা আমরা কাটাকুটি করলে কত আসবে? 10% আসবে। এবার ডব্লিউভি সেটা কি? শতকরা, সেটা হচ্ছে এটি একটি দ্রবণে 100 মিলিলিটার দ্রবণে পদার্থের গ্রামের পরিমাণকে নির্দেশ করে, এই ভ্যালুটা। তো সেহেতু আমাদের 5 গ্রাম লবণ 50 মিলিলিটার জলে দ্রবীভূত থাকলে ওই দ্রবণের শক্তিমাত্রা হবে 10% W/V। তো এটা তোমাদের এভাবে করতে হবে, সেখান থেকে তোমাদের আসবে কত? আমাদের এই প্রশ্নের উত্তর তোমাদের আসবে 10%, 10% W/V। এরপরে প্রশ্ন আছে এসটিপিতে 56 গ্রাম N2 এর আয়তন কত? তো লিখবে 22.4 লিটার আয়তনে যে পরিমাণ N2 থাকে তার ভর হচ্ছে কত? 28 গ্রাম। সুতরাং তাহলে 56 গ্রামে কত? 56 গ্রাম N2 এর আয়তন কত হবে? দেখো এখানে 22.4 লিটার হচ্ছে কত? 28 গ্রামে 28 গ্রাম N2, 28 গ্রাম N2 এর আয়তন, N2 এর আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। তাহলে 56 গ্রামে কত হবে? N2 এর আয়তন কত হবে? এটা এখানে 2 দিয়ে গুণ করেছে, ডবল হয়েছে, তাহলে এদিকে ডবল হবে 44.8 লিটার। অথবা তোমরা এভাবে নিয়মে করতে পারো, 28 গ্রামে যদি N2 এর আয়তন হয় 22.4 লিটার, 1 গ্রামে কত এবং 56 গ্রামে কত, সেভাবে করতে পারো। 28 গ্রামে এত, তাহলে 1 গ্রামে কত এবং 56 গ্রামে কত, এভাবে করলে তোমাদের এভাবে আসবে। এবার কাটাকুটি করলে তোমাদের উত্তর 44.8 লিটার আসবে। এরপরে দেখো প্রশ্ন ছিল 16 উপরে এবং নিচে 8 মৌলের ইলেকট্রন বিন্যাস লেখো। তো দেখো 16 আর 8 এখানে, তাহলে কি তোমরা লিখবে দেখো, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী তার প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, আচ্ছা আমাদের ইলেকট্রন বিন্যাস কোথা থেকে করবো? এই যে নিচে যেটা আছে 8, অর্থাৎ এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তো তার যে ইলেকট্রন বিন্যাস সেটাকে, যে কটা প্রোটন সংখ্যা থাকে সে কটা ইলেকট্রন থাকে, তাহলে 8টা প্রোটন অর্থাৎ 8টা ইলেকট্রন আছে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কীভাবে হবে? প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয়তে 8, এখানে দ্বিতীয় কক্ষপথে 6টি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি, আর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ, আচ্ছা এটা দেখো আমি ওটা লেখা দেওয়া আছে, দাঁড়াও। তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে দেখো যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে এবং দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা থাকতে পারে। তো এটা হচ্ছে নিয়ম। তাহলে সুতরাং ইলেকট্রন বিন্যাস কী হবে? প্রথম কক্ষপথে আমাদের 2টো থাকবে এবং দ্বিতীয় কক্ষপথে তো 8টা থাকতে পারে সর্বোচ্চ, কিন্তু আমাদের তো 8টা নেই, কারণ আমাদের টোটাল 8টা, তাহলে 2টো হয়ে গেলে আর বাকি 6টা পড়ে থাকে। তাহলে 2, প্রথম কক্ষপথে 2 এবং দ্বিতীয় কক্ষপথে 6, এবার 2,6ও লিখতে পারো। অথবা তোমরা এভাবে লিখতে পারো 1s2 2s2 2p4, এটা হচ্ছে এভাবে লিখতে পারো। তো এভাবে এটা দরকার নেই, তোমরা শুধু 2,6 এটা লিখলে হবে, বা কে কক্ষে 2টো এবং এল কক্ষে 6টা, এভাবে লিখতে পারো। তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখো অথবা দিয়ে যে প্রশ্ন ছিল দেখো
তো এই 2 6টা সেটা কী বলেছে, প্রথম কক্ষে 2টি এবং দ্বিতীয় কক্ষে 6টি ইলেকট্রন থাকে, কার? অক্সিজেনের সাথে সমান, সেটা লেখা আছে। তো এটা না লিখলেও তোমাদের চলে। এখানে অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেখানে দেখো বলা আছে 19 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের এম কক্ষে কয়টি ইলেকট্রন আছে। আচ্ছা, 19 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল, তার সেটা 19 আমরা জানি পটাশিয়াম, সেজন্য লিখেছি। তো এটা না লিখলেও চলে। তোমরা লিখবে যে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত, প্রথম কক্ষ হয়তো 2টো থাকে, তারপরে 8টা থাকতে পারে, তারপর একটা 8টা থাকতে পারে এবং শেষে একটা। তাহলে দেখো 8 আর 2 10, 8 18, একে 19টা। তাহলে এম কক্ষে কটা থাকবে, প্রথম কক্ষটাকে কে বলি, তারপরটা এল, তারপরটা এম, এভাবে বলা। তাহলে এম কক্ষে কটা থাকবে, 8টা ইলেকট্রন আছে। তাহলে এর প্রশ্ন হয়ে গেল। এরপরে দেখো 9 দাগে বলে CaCl2 ও H2 এর মধ্যে কোন যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটি ব্যবহার করা উচিত। দেখো সংকেত ভর কী বলে, কোনো যৌগের একটি অণুর ভরকে সংকেত ভর বলে। যেমন CaCl2 একটি যৌগ, তাই এক্ষেত্রে সংকেত ভর শব্দটি ব্যবহার করা উচিত। তাহলে সংকেত ভর ব্যবহার করা উচিত কার ক্ষেত্রে, যৌগের ক্ষেত্রে, CaCl2 এর ক্ষেত্রে, H2 এর ক্ষেত্রে নয়। তো এটা লিখলেও হয়, না লিখলেও হয়। এরপরে প্রশ্ন আছে কি বলে, আচ্ছা ওটা তো ওই পরের প্রশ্ন ছিল, আমি ভাবলাম এই প্রশ্নের সাথেই। পরের প্রশ্ন যেটা অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেখানে বলা যায় 1 AMU সমান কত গ্রাম, 1 AMU সমান 1.66 × 10⁻24 গ্রাম। তাহলে এটা লিখবে। এর পরের প্রশ্ন আছে দেখো, এমন দুটি পদার্থের উদাহরণ দাও যাদের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে। এটা হচ্ছে কি, যেমন গ্যাস, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এবং কিছু লবণ যেমন লৌহ সালফেট। তোমরা দুটো গ্যাসের নাম লিখবে, অক্সিজেন এবং নাইট্রোজেন, এগুলো লিখলেই হবে। এরপরে ছিল কি, দুটি অজলীয় দ্রাবকের নাম। অজলীয় দ্রাবকের নাম তোমরা লিখবে নাইট্রিক, আচ্ছা অজলীয় দ্রাবক হচ্ছে তরল অ্যামোনিয়া, সালফিউরিল ক্লোরাইড এবং হাইড্রোজেন ফ্লোরাইড, এটা হলো। এরপরে আছে দেখো, একটি জারক অ্যাসিডের উদাহরণ দাও। একটি জারক অ্যাসিডের উদাহরণ হচ্ছে কি, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে জারক অ্যাসিড। অথবা দিয়ে প্রশ্ন ছিল বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা যায়। বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ দ্বারা অ্যাসিড শনাক্ত করা যায় যে অ্যাসিড, সেটা হলো সালফেট আয়ন সম্বলিত অ্যাসিড, যেমন কি সালফিউরিক অ্যাসিড। উত্তর তোমরা এটাই লিখবে যে বেরিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা যায়, সেটা হলো সালফিউরিক অ্যাসিড। তো তার ইকুয়েশন তোমরা লিখতে পারো, যে এভাবে তোমরা ইকুয়েশন লিখতে পারো যে এই বিক্রিয়ায় সাদা বর্ণের বেরিয়াম সালফেট অধক্ষেপ তৈরি হয়। তো এটা তোমরা লিখতে পারো যে এখানে সালফিউরিক অ্যাসিড, তো উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। এরপরের প্রশ্ন দেখো, পরের যে প্রশ্ন আছে সেখানে বলা হয়েছে TNT বিস্ফোরক প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, তো আমরা দুটো উদাহরণ দিয়ে দিলাম এখানে। এর পরের যে প্রশ্ন সেখানে দেখো আমাদের কি বলা হয়েছে। পরের প্রশ্নতে এখানে দেওয়া আছে ইথার, যার স্ফুটনাঙ্ক 35°C ও বেনজিন, তার স্ফুটনাঙ্ক 80°C, এর মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়। তো দেখো এদের স্ফুটনাঙ্ক আলাদা আলাদা আছে। তাহলে দেখো আমরা যদি এটাকে আমরা ফোটাতে চেষ্টা করি বা তাপমাত্রা দেওয়া শুরু করি এর মিশ্রণটাকে, তাহলে 35° টেম্পারেচার যদি যখন যাবো আমরা, তখন কিন্তু ইথার কী হবে, স্ফুটনাঙ্ক ইথার 35°তে ফুটতে শুরু করবে, কিন্তু বেনজিন তখনও পড়ে থাকবে। কিন্তু তার একটু তাপমাত্রা দিলে এটা তাহলে স্ফুটনাঙ্কে পরিণত চলে যাবে, এই পাখিটা এটা পড়ে থাকবে। তাহলে আমরা তাপ প্রয়োগ করে এটা আলাদা করতে পারবো, অর্থাৎ আংশিক বাষ্পীভবনের মাধ্যমে আমরা এটা আলাদা করতে পারবো। আংশিক বাষ্পীভবনের মাধ্যমে আমরা এই যে মিশ্রণকে আলাদা করতে পারবো। সত্য অথবা মিথ্যা লেখো। গ্যামাক্সিন হলো ক্লোরিন ঘটিত কীটনাশক, বলা হয়েছে গ্যামাক্সিন হলো ক্লোরিন ঘটিত কীটনাশক, এটা হলো সত্য। এরপরে আছে দেখো, মিশ্র পদার্থে উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রাখে। মিশ্র পদার্থে উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রাখে, তো এটা মিথ্যা, কারণ ওখানে তেমনটা হয় না। এরপরে আছে প্রশ্ন দেখো, 20 গ্রাম ভরের একটি বুলেট 50 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে বুলেটের গতিশক্তি কত হবে। তো এই প্রশ্নের উত্তর আমরা এখানে আলোচনা করি। আমরা গতিশক্তি সমান কি জানি, হাফ m × v²। তাহলে আমরা দেখো এখানে হাফ m এর m কত, 20 গ্রাম ভর, তাহলে m এর মান আমরা 20 লিখলাম, v কত 500 মিটার/সেকেন্ড, তাহলে v এর জায়গায় 500 মিটার/সেকেন্ড, এবং এখানে 20 গ্রাম 500 মিটার/সেকেন্ড, তাকে আমরা স্কোয়ার করব। তাহলে পরের লাইন আমরা কি হবে, 2কে যদি আমরা কাটি এটা 10 পড়ে থাকবে, এবং 500কে স্কোয়ার করলে কত হবে
10 গ্রাম ইন্টু 500কে স্কোয়ার করলে কত হবে? 5 5 25, 4টে শূন্য, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 10 গ্রাম ইন্টু মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে আমরা যদি নিয়ে যাই তাহলে আমরা কী হবে? আর লিখতে পারবো, অর্থাৎ 25-এর পরে কথা 5টা শূন্য, একটা শূন্য, এদিকে কথা 4টে শূন্য। আর্গো লিখতে পারি, অথবা গ্রাম ইন্টু মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে আর্গো বলা যায়। তো এভাবে আমরা এত উত্তর হবে। তারপরে ছিল সমবৃত্তীয় গতি বজায় রাখতে কি কোনো ক্ষমতার প্রয়োজন হয়? সমবৃত্তীয় গতি বজায় রাখতে কোনো ক্ষমতার প্রয়োজন হয়? অবশ্যই এটা ক্ষমতার প্রয়োজন হয়। সেটা হচ্ছে কি, অভিকেন্দ্র বলের বিরুদ্ধে কাজ করতে হয়, সেজন্য আমাদের ক্ষমতার প্রয়োজন হয়। এক ব্যক্তি সিঁড়ি বেয়ে 3 তলায় উঠলেন, আর একজন লিফটে করে উঠলেন। কোন ব্যক্তির দ্বারা কৃতকার্য বেশি? যিনি সিঁড়ি দিয়ে উঠলেন। যে ব্যক্তি সিঁড়ি দিয়ে উঠলেন তার দ্বারা কৃতকার্য বেশি হবে। পরের প্রশ্ন হচ্ছে, ক্ষণস্থায়ী শব্দের শব্দ নির্বন্ধ কত? ক্ষণস্থায়ী শব্দের শব্দ নির্বন্ধ কত? ক্ষণস্থায়ী শব্দের শব্দ নির্বন্ধ কত, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট মান নেই। এর কোনো নির্দিষ্ট মান নেই। এটি শব্দের উৎস এবং মাধ্যমের উপর নির্ভর করে। এরপরে আছে কি, কোন ঘটনার মাধ্যমে বোঝা যায় যে আলোক তরঙ্গ তির্যক? আলোক তরঙ্গ যে তির্যক, সেটা কোন ধরনের মাধ্যমে বোঝা যায়? সেটা হচ্ছে কি, আলোর প্রতিসরণ ও পরাবর্তন থেকে বোঝা যায়। আলোর প্রতিসরণ ও পরাবর্তন ঘটনা থেকে বোঝা যায় যে আলোক তরঙ্গ তির্যক। এরপরে বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ মেলাতে আমাদের বলা হয়েছে। তো বামের স্তম্ভে ডানের স্তম্ভ কী বলা হয়েছে দেখো, জলসম এখানে কি হবে? কেজি। এবং লিনতাপ হচ্ছে কি? জুল পার কেজি। এরপরে আছে দেখো প্রশ্ন, একটি এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 3 অ্যাংস্ট্রম হলে তরঙ্গটির কম্পাঙ্ক কত হবে? তা আমরা কি জানি? আলোর বেগ সি, আলোর বেগ সেটাকে আমরা সি ধরি, সমান কি, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক, তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য, এখানে আলোর বেগ সি সমান তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ইন্টু কম্পাঙ্ক, আমরা ভি ধরি, সেটা আমরা লিখতে পারলাম। এবার আমাদের কি চেয়েছে, এখানে বলা আছে তরঙ্গটির কম্পাঙ্ক কত। তাহলে কম্পাঙ্ক হচ্ছে এই ভি এর মান আমাদের বার করতে হবে। তাহলে এই ভি সমান কি লিখতে পারি? সি বাই ল্যামডা লিখতে পারি। তাহলে দেখো এখানে সি এর ভ্যালু কত শব্দের, এখানে এই যে তরঙ্গ দৈর্ঘ্য, সি হচ্ছে কি? আলোর বেগ আমরা কত জানি? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই সি এর ভ্যালু আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো সি এর ভ্যালু আমরা সি এর জায়গায় লিখব যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং নিচের ল্যামডার ভ্যালু কত? এখানে 3 অ্যাংস্ট্রম দেওয়া আছে। এবার অ্যাংস্ট্রমকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে আমাদের কি হবে? 3 × 10⁻⁻10 মিটার। তো এটাকে আমি এখানে তোমাদের লিখে দিই যে 3 অ্যাংস্ট্রম সমান যদি মিটারে কনভার্ট করি 3 × 10⁻10 মিটার। এটা তোমাদের মনে রাখতে হবে। তো এটা বসালে আমাদের যদি ক্যালকুলেট করা হয়, পরে ক্যালকুলেট করলে তোমাদের ভ্যালুটা আসবে, এই 3 কাটবে, -10টা উপরে উঠলে +10 হয়ে যাবে, তাহলে 10 আর 8 18 হয়ে যাবে। তাহলে দেখো এই অঙ্কটা আমাদের এখানে আসবে কত? তাহলে উত্তর হবে কত? 10⁻18 এখানে হবে। এবার কম্পাঙ্কের একক কি? হার্জ। তাহলে 10⁻18 হার্জ, এটা হলো উত্তর। তরঙ্গটির কম্পাঙ্ক হবে কত? 10⁻18 হার্জ।
এর পরের প্রশ্ন দেখো, জলের অস্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী যে কোনো একটি লবণের নাম লেখো। জলের অস্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী যে কোনো একটি লবণের নাম হলো, তোমরা লিখতে পারো ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট। এর সংকেত হচ্ছে কি CaHCO3 এবং এটার হোল 2, CaHCO3 এবং এর হোল 2। এই প্রশ্নগুলো এখানে হয়ে গেল। এরপরের যে প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন দেখো গ্রুপ সিতে আছে 2 নম্বরের প্রশ্ন, 15টা, এখানে 30 নম্বর দেওয়া হয়েছে। তো সেখানে দেখো যে প্রশ্ন দেওয়া হয়েছে, প্রথম প্রশ্ন, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উল্লেখ থাকে কেন? লিখবে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উল্লেখ থাকার মূল কারণ হলো, লিখবে জলের ঘনত্ব তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। জল সাধারণত 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সর্বোচ্চ ঘনত্ব অর্জন করে, অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নির্দিষ্ট আয়তনের জলে সর্বোচ্চ পরিমাণ পদার্থ থাকে। তো সেই কারণেই এটাকে লেখা হয়, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এটা লেখা থাকে। যে কেন 4 ডিগ্রি সেন্টিগ্রেডে বেশি হয়, সেটা হচ্ছে এই যে 3টে পয়েন্ট তোমার লেখা আছে, লিখে দিতে পারো। এরপরে 2 দাগের যে প্রশ্ন ছিল সেখানে দেখো কি বলা হয়েছে। 2 দাগের প্রশ্নতে v=a² + 2as গতির সমীকরণটি প্রতিষ্ঠা করো। চিহ্নিত এখানে চিহ্নগুলি প্রচলিত অর্থবহ, অর্থাৎ প্রচলিত অর্থ বহন করে। তো আমরা কি জানি দেখো, আমরা প্রথমে দুটো গতির সমীকরণ ব্যবহার করব এখানে এটা প্রমাণ করার জন্য। v=u + at। এখানে কি আছে, এখানে আমরা প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা লিখি। এখানে v হচ্ছে চূড়ান্ত বেগ, তারপর u হচ্ছে প্রাথমিক বেগ, তারপরে a হচ্ছে কি ত্বরণ, এখানে যেগুলো ব্যবহার করে সেটা লিখলাম। a ত্বরণ, t হচ্ছে সময়, তাহলে এগুলো হলো। এরপরে 2 নম্বর সমীকরণ আমরা ব্যবহার করব কি, এটা প্রমাণ করার জন্য, s = u + ½ at²। এবং এখানে যেগুলো আছে, এখানে s হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। তো এগুলো হলো। এবার আমরা কি জানি, পরে এখানে লিখবো যে আমরা জানি v=u + at। সেখান থেকে আমরা পরের লাইন কি লিখতে পারি দেখো, আমরা এখানে t এর ভ্যালুটা বার করি আলাদা করে। তাহলে দেখো পরের লাইন আমরা লিখতে পারি at = v - u, এবং অতএব t = v - u/a, এটা আমরা লিখতে পারি। এখন দ্বিতীয় সমীকরণ এটা বসাবো, এইভাবে সমীকরণ প্রমাণ করা হয়। এখন দ্বিতীয় সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে t এর মান বসিয়ে পাই। t এর মান এখানে বসাবো। দ্বিতীয় সমীকরণ কি, s = ut + ½ at²। s = u ইন্টু t এর জায়গায় বসাবো কি v - u/a প্লাস ½ a ইন্টু t² জায়গায় লিখবো v - u/a তার স্কোয়ার। এর পরের লাইন আমরা কি লিখবো, এটাকে u দিয়ে গুণ করবো, uv - u² প্লাস এখানে হাফ যেমন আছে তেমন a তেমন থাকবে, এটাকে স্কোয়ার করে নিতে হবে আমাদের। তাহলে উপরে স্কোয়ার করলে কি দেখো, b² - 2ab প্লাস b² বাই নিচে হচ্ছে a²। এটা হলো। এর পরের লাইন আমরা কি লিখতে পারি দেখো, এর পরের লাইন এখানে দেখো যেমনটা আছে তেমনটাই রেখে দেবো, uv - u² a প্লাস দেখো এই ভ্যালুটা এখানে এটা থেকে দিয়ে আমরা পুরোটা গুণ করে দেব। তাহলে আমাদের এখানে কত হবে দেখো, এটাকে ওপরে 1 আর a আছে, তাহলে এটা দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের এখানে কী হবে দেখো, a ইন্টু v² - 2vu প্লাস u² বাই নিচে 2a² হবে। এখানে a² আর এটাকে কেটে দেবো। পরের লাইনে আবার লিখবো uv
ইউ স্কোয়ার বাই এ সমান সমান এই এ আর এ কেটে দিলে ওপরে কত পড়ে থাকে ভি স্কোয়ার মাইনাস 2vu প্লাস ইউ স্কোয়ার বাই 2a পড়ে থাকবে নিচে। দেখো পরের লাইন আমরা কি লিখবো, এস ইকুয়ালস টু এইদিকে আমরা লসাগু করে দেবো, এই 2a লসাগু 2a আর এ লসাগু করলে 2a হবে, এদিকে গুণ করলে কী হবে এ, তাহলে এ দিয়ে এইটাকে এই 2a কে এ দিয়ে ভাগ করলে 2 হবে, তাহলে ওপরটাকে 2 দিয়ে গুণ হবে যেমন লসাগু করে 2uv মাইনাস 2u স্কোয়ার প্লাস এখানে 2a আছে অর্থাৎ 1 দিয়ে গুণ হবে ভি স্কোয়ার মাইনাস 2vu প্লাস ইউ স্কোয়ার। তাহলে এবার দেখো এখানে এই আবার কালিটা চেঞ্জ করি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে 2uv প্লাস 2uv এটা কাটলো আর এখানে মাইনাস 2uv এটা কাটলো। এবার দেখো মাইনাস 2u স্কোয়ার এখানে প্লাস ইউ স্কোয়ার, তাহলে আমরা এস ইকুয়াল টু পয়ের লাইন কি লিখতে পারি, দেখো এখানে দুটো প্লাসে মাইনাসে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই দুটোর থেকে একটা ইউ বাদ গেলে আর একটা পড়ে থাকবে, তাহলে মাইনাস ইউ স্কোয়ার পড়ে থাকবে প্লাস ভি স্কোয়ার বাই 2a। তো এটাকে আমরা পরের লাইন এখানে এভাবে লিখি, এই 2aটাকে এদিকে দিয়ে দেবো, এদিকে এস এর সাথে গুণ করবো, তাহলে 2a এস ইকুয়ালস টু মাইনাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা হলো। এর পরের লাইন আমরা কি লিখতে পারি, অতএব দিয়ে পরের লাইন আমরা কি লিখতে পারি, এই ভি স্কোয়ারটা এখানে রেখে দেবো, তাহলে ভি স্কোয়ার সমান সমান এই ইউ স্কোয়ারটা এদিকে দিয়ে দিলে প্লাস হয়ে যাবে, তাহলে তাহলে এই প্লাস ইউ স্কোয়ারটা প্লাস হয়ে যাবে প্লাস 2as, তাহলে ভি স্কোয়ার এখানে রাখবো, রাখলে দেখো 2as এদিকে গেলে প্লাস ইউ স্কোয়ার, তো আমাদের এটাই প্রমাণ করতে পারছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটাই প্রমাণ করতে পারে, এভাবে প্রমাণ করতে হবে। তো এই ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে, তাহলেই তোমাদের এটা হয়ে যাবে। এই দুটো সমীকরণ ইউজ করে তোমরা পেরে যাবে এটা সমাধান করতে। এরপরে যে প্রশ্ন আছে দেখো কী বলা আছে, অথবা দিয়েছিল রোলার টানা অথবা ঠেলার মধ্যে দিয়ে কোনটি বেশি সুবিধাজনক ও কেন। রোলার টানা সাধারণত ঠেলার চেয়ে বেশি সুবিধাজনক, এর কারণ হলো তোমরা এই পয়েন্টগুলো লিখবে। এরপরে আছে প্রশ্ন উত্তাল সমুদ্রের ওপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন, এত অবধি লিখে দেবে। এরপরে আছে প্রান্তীয় বেগ কাকে বলে, স্থিতিস্থাপক সীমা কি, প্রান্তীয় বেগ এবং স্থিতিস্থাপক সীমা সেটা দেওয়া আছে লিখবে। এরপরে যে প্রশ্ন ছিল দেখো সেখানে কি বলা আছে, অথবা এই প্রশ্ন ছিল একটি পাত্রের তলদেশের ক্ষেত্রে 5 সেন্টিমিটার স্কোয়ার, পাত্রটির গভীরতা 50 সেন্টিমিটার, পাত্রটি জল দিয়ে ভর্তি করলে পাত্রের তলদেশে জলের ঘাত নির্ণয় করো। তো জলের ঘাত আমরা কি জানি, জলের ঘাত আমাদের যেভাবে বার করতে হয় সেটা হচ্ছে দেখো পাত্রের তলদেশে জলের চাপ, পাত্রের তলদেশে জলের চাপ সেটা হলো কি পি ইকুয়ালস টু এইচ রো ইন্টু জি, এবং যেখানে এইচ এর মান কি, এইচ হচ্ছে কি জলস্তম্ভের উচ্চতা, জলস্তম্ভের উচ্চতা, এবং সেটা কত দেওয়া আছে 50 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে নিয়ে যাব, তাহলে 0.5 হবে। এবং রো এর মান কি, সেটা হচ্ছে জলের ঘনত্ব, রো হচ্ছে জলের ঘনত্বকে প্রকাশ করার জন্য, সেটা জলের ঘনত্ব কত 1000 কেজি পার মিটার কিউব। এবং জি এর ভ্যালু কত, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, সেটা হচ্ছে কত 9.8 মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। তাহলে সুতরাং আমরা এই যে সূত্র সেটা আমরা বসাবো যে আচ্ছা এটা হলো, তাহলে এখানে পি এর ভ্যালু কত হবে, এইচ এর মান বসাবো 0.5, এটা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেছে 0.5 মিটার ইন্টু রো এর মান 1000 কেজি পার মিটার কিউব ইন্টু জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড। তো এটাকে গুণ করলে কত আসবে আমাদের 49, তোমরা গুণ করে দেখে নিও 4900 পাস্কাল আসবে এককটা। তাহলে পাত্রের ক্ষেত্রফল কি, পাত্রের তলদেশের ক্ষেত্রফল আমাদের বার করতে হয়। পাত্রের তলদেশের ক্ষেত্রফল আমরা ধরি ক্ষেত্রফলকে, সেটা হচ্ছে কত 5 সেন্টিমিটার স্কোয়ার। তো সেন্টিমিটার স্কোয়ারকে আমরা কি করব, মিটারে নিয়ে যাব, সেন্টিমিটার স্কোয়ারকে মিটারে নিয়ে যেতে গেলে আমাদের 10⁻⁻⁴ অর্থাৎ 10⁻⁴ মিটার স্কোয়ার হবে।
তাহলে তলদেশের পাত্রের সেন্টিমিটার থেকে মিটার নিয়ে যেতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু স্কোয়ার আছে যেহেতু সেজন্য আমাদের আর 2 শূন্য বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 10,000 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, সেজন্য এটা হলো। তাহলে পাত্রের তলদেশে জলের ঘাত আমরা এখন নির্ণয় করব। পাত্রের তলদেশে জলের ঘাত সমান আছে, তাহলে জলের ঘাত F ইকুয়ালস টু কী হয়, P ইন্টু A, এটা হচ্ছে সূত্র। তাহলে P এর ভ্যালু কত আমরা বার করেছি আগে, এটা 4900 পাস্কাল ইন্টু ক্ষেত্রফল কত 5 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। পাস্কাল ইন্টু মিটার স্কোয়ার সেটা কত নিউটন হয়, এটা গুণ করলে আমাদের আসবে 2.45 নিউটন। তো এইভাবে অঙ্কটা করে নেবে। এরপরে যে প্রশ্ন ছিল সেখানে দেখো 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্নতে বলা হচ্ছে এখানে ষাট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টায় কি পরিমাণ কার্য করতে পারে, সেভাবে হচ্ছে আমরা জানি ক্ষমতা P = W/T, সেখানে কার্য W সমান কত P ইন্টু T, এবং ক্ষমতা P = 60 ওয়াট বলা আছে, সময় T হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে গেলে 3600 সেকেন্ড। তাহলে সুতরাং কার্য W সমান কত হবে P ইন্টু T, তাহলে পাওয়ার ইন্টু P ইন্টু T হচ্ছে গুণ করলে আমাদের এত জুল আসবে। অর্থাৎ এখানে দেখো, অর্থাৎ এই 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টায় এত জুল কার্য করতে পারে। অর্থাৎ এই প্রশ্ন ছিল উদাহরণ সহযোগে কার্যহীন বল ব্যাখ্যা করো। কার্যহীন বল উদাহরণ তোমরা দেবে, শব্দের গুণ বা জাতি কোন বিষয়ে বোঝা যায় সেটা লিখবে, এবং শব্দের প্যারাবলক কাকে বলে সেটা দেওয়া আছে। এরপরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এর জল অপেক্ষা 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টিম বেশি গরম হয় কেন সেটা লিখে দেবে। এরপরে প্রশ্ন ছিল দেখো 9 দাগের প্রশ্ন, কোনো মৌলের একটি নিউক্লাইডের ভর সংখ্যা 35 এবং পারমাণবিক সংখ্যা 17, ওই মৌলের নিউক্লিয়াসে আধান শূন্য ও আধানযুক্ত কণার সংখ্যা নির্ণয় করো। আধান শূন্য কণা হচ্ছে নিউট্রন সংখ্যা কি, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, সেখানে নিউট্রন সংখ্যা সমান কত হয়, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত 35 দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা 17 অর্থাৎ প্রোটন সংখ্যা 17, সেটা বিয়োগ করলে কত হবে 18, অর্থাৎ নিউক্লিয়াসে 18টি নিউট্রন আছে, অর্থাৎ আধান শূন্য কণা 18টি আছে, এবং আধানযুক্ত কণা সেটা হচ্ছে প্রোটন, অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান তার প্রোটন সংখ্যা। নিউক্লিয়াসে 17টি প্রোটন সংখ্যা আছে, বলাই দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে প্রোটন কণা 17টি, অর্থাৎ আধানযুক্ত কণা 17টি, অর্থাৎ নিউক্লিয়াসে 18টি আধান শূন্য কণা নিউট্রন এবং 17টি আধানযুক্ত কণা প্রোটন আছে, এভাবে করে নেবে। এরপরে ছিল প্রশ্ন জলের একটি অণুর ভর নির্ণয় করো। জলের রাসায়নিক সংকেত H2O, অর্থাৎ একটি জলের অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু থাকে। হাইড্রোজেন পরমাণুর ভর 1 AMU এবং অক্সিজেন পরমাণুর ভর 16। জলের একটি অণুর ভর, তাহলে দেখো দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 ইন্টু হাইড্রোজেন ভর 1 AMU প্লাস অক্সিজেনের কত 16, একটাই আছে অক্সিজেন, তাহলে 16 ইন্টু 1 লেখার দরকার নেই, শুধু 16। তাহলে দেখো সমান কত হবে 18 AMU। এরপরে ছিল প্রশ্ন জলের একটি অণুর ভর প্রায় 18 AMU, এটা উত্তর তোমরা লিখবে। এরপরে ছিল প্রশ্ন 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে খাদ্য লবণের দ্রাবকতা 35 বলতে কী বোঝায় সেটা লিখবে। স্ফুটনের সাহায্যে কীভাবে অস্থায়ী ক্ষত দূর করা যায় সেটা লিখবে। এরপরে ছিল কি অলমোরাস কি, এর ব্যবহার লেখো। অলমোরাস কি, তার ব্যবহার তোমরা লিখবে। সোনা এবং প্লাটিনাম দ্রবীভূত করতে এবং পরীক্ষাগারে ব্যবহৃত হয়। এই প্রশ্নের সাথে অথবা ছিল প্রশ্ন ক্ষারীয় অক্সাইড কাকে বলে, উদাহরণ দাও। ক্ষারীয় অক্সাইড কাকে বলে লিখবে, উদাহরণ দেবে যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদি। তারপরে প্রশ্ন আছে দেখো পাতন ও আংশিক পাতনের মধ্যে তুলনা করো। পাতন সেটা কি, পাতনের প্রক্রিয়া কীভাবে হয়, আংশিক পাতনের প্রক্রিয়া কীভাবে লিখবে, পাতন কোথায় ব্যবহার করা হয়, আংশিক পাতন কোথায় ব্যবহার করা হয়, পদ্ধতি কীভাবে হয়, এবং উদাহরণ দিয়ে পার্থক্য তোমরা এটা লিখে দেবে। আংশিক পাতন এবং পাতনের মধ্যে তুলনা তোমরা করে দেবে এভাবে। এরপরের যে প্রশ্নগুলো দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল পাতিত জল কি এবং চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, এই ঘটনার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। তো পাতিত জল কাকে লিখবে এবং চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে এবং এই ঘটনার একটি ব্যবহারিক প্রয়োগ সেটা হচ্ছে প্রেসার কুকার। যেমন প্রেসার কুকারে চাপ বাড়ানো হয়, ফলে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এর ফলে খাবার দ্রুত রান্না হয়। এরপরে ছিল কলিফর্ম কাউন্ট কি, কলিফর্ম কাউন্ট লিখবে। অথবা দিয়ে প্রশ্ন আর্সেনিক দূষণের কারণগুলি লিখবে। আর্সেনিক দূষণের কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ লিখবে এবং মানব সৃষ্ট কারণ, শিল্প কারখানা বর্জ্য, কীটনাশক ও সার এবং খনিজ পদার্থের উত্তোলন, এগুলোর ক্ষেত্রে আর্সেনিক দূষণ এগুলো হয়। তো এখানে দেখো আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের যে 8 নম্বর স্কুলে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করলাম। বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্ন ছিল MCQ, SQ টাইপসের প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন মানে এই প্রশ্নগুলো আলোচনা করলাম। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে।
আর পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।